নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। একজনও ভোটার যেন বাদ না যান, এই আদর্শই নির্বাচন কমিশনের ভিত্তি। সেই কমিশনই ভোটের আগে এসআইআর করেছে বাংলায়। বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে 27 লক্ষ ভোটারের নাম। এখন প্রশ্ন হলো, এই বাদ যাওয়া এই মানুষরা সবাই কি অবৈধ অনুপ্রবেশকারী, নাকি অবৈধ খোঁজার যন্ত্র গিলোটিনে চড়িয়েছে বৈধের অধিকারকেও? দায়িত্ব নিয়ে কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে নির্বাচন কমিশন? এ প্রশ্ন আমার নয়, ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের প্রশ্ন। কি হবে বাদ যাওয়া এই বৈধ ভোটারদের ভবিষ্যৎ? তারা কি পারবেন এবারে ভোট দিতে? ট্রাইব্যুনাল থেকে কবে মিলবে সুবিচার? ভোটের মঞ্চে নেতায় নেতায় লড়াই চরমে, কিন্তু সাধারণ মানুষ এখনো লাইনে। এ নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের মোশন, এ লাইনের শেষ কোথায়। আর এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আজ এই মুহূর্তে রয়েছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন শিবাজী প্রতিম বসু, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী। চন্দন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বিজেপির পক্ষে প্রীতম দত্ত। প্রীতম, আপনাকেও স্বাগত। আমার একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিদা, স্বাগত। পাশে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম এর। চন্দন, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমি প্রথমেই আসব প্রীতমের কাছে। প্রীতম, আর সপ্তাহ দুয়েক পরেই প্রথম দফার ভোট বাংলায়। সম্ভবত এটা ধরেই নিচ্ছি যে যাদের নাম 27 লক্ষের নাম ওঠেনি তারা ভোট দিতে পারবেন না, তালিকার বাইরেই থেকে যাবেন। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দেখছি এটাই, যেটা যা করবে ইলেকশন কমিশন করবে, ইলেকশন কমিশনের দায়িত্ব, যা হচ্ছে কনস্টিটিউশন মেনে হচ্ছে। কিন্তু এই যে পরিস্থিতিটা, যার জন্য আজকে বাঙালিদের অসুবিধা হচ্ছে, এবং তার মধ্যে যদি সত্যিকারের নাগরিক কেউ থাকে তাদের অসুবিধা হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে 100% মমতা ব্যানার্জি। তার কারণে মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে সাবধান, এরা কিন্তু কয়েক মাসের জন্য, তারপর কিন্তু সব আমি দেখব, খুব সাবধানে কাজ করবেন। আমরা দেখলাম এসআইআর এর সময়, দাদা, যখন এসআইআর হচ্ছিল, যখন রেমুনারেশন সম বিলি হচ্ছিল, সেই রেমুনারেশন সম বিলি করার সময় কাজটা করেছিলেন মমতা ব্যানার্জি বিএলওরা। তার সেই কাজটা না করে গিয়ে ইলেকশন কমিশনের ওখানে গিয়ে বিরোধীদের জুতো, তোমার ইট পাটকেল এসব মারছিলেন। এবং আর উনি যে ভয়টা দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম এরপর এনুমারেশন ফর্মগুলো যখন ফিল আপ করে লোকজন নিয়ে যাচ্ছিল, তখন পুরো পাড়ায় পাড়ায় তৃণমূলরা টেবিল বসিয়েছিল। এই টেবিল বসিয়ে যাদেরকে ইচ্ছা করে, আজকে যারা নাগরিক, ভারতীয় নাগরিক যারা দেখছেন যে তারা তাদের ভোটটা পায় না, তাদেরই ইচ্ছা করে নামগুলো বাদ দিয়ে দিয়েছে। এবং তার জন্য আজকে যে এই অভূতপূর্ব একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে, যারা নাগরিক, যারা আমরা জানি না ওখানে আদৌ কারো সত্যিকারের নাগরিক কিনা, তো যদি কারো নাগরিক হয়ে থাকে তাদের 100% দায় কিন্তু মমতা ব্যানার্জি। যখন শুরু হয়েছে, তার প্রথম একটা করে আমি বলি, যখন শুরু হয়েছে তখন ইলেকশন কমিশন, আমরা যেটা নিউজ টিভি তোমাদের পর্দায় দেখেছি, যে প্রথম নাকি তোমার ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, সেই ডেটা এন্ট্রি অপারেটর দিতে পারেনি। সেকেন্ড চেয়েছে, আমরা যেটা টিভির ক্যামেরায় দেখেছি, যে মমতা ব্যানার্জি গিয়ে বলছেন, মানে কত বড় মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রী, আমাদের দুর্ভাগ্য বাঙালির, যে উনি সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন গ্রুপ বি অফিসার নাকি 8,500 দিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, সে গ্রুপ বি অফিসারও পশ্চিমবঙ্গের নেই। তারপর যখন আপনার সুপ্রিম কোর্ট বললো যে গ্রুপ বি অফিসার নেই, তাহলে আমরা জুডিশিয়াল অফিসে দিচ্ছি, সেই জুডিশিয়াল অফিসারও পর্যাপ্ত পরিমাণে পশ্চিমবঙ্গের নেই, সেটাও বাইরে থেকে আনা হচ্ছে। তো সুতরাং আজকে কোন জায়গায় পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নিয়ে গেছে, এবং আজকে যে প্রভূত পরিস্থিতির জন্য, তার জন্য 100% মমতা ব্যানার্জি। 100% দায়ী তৃণমূল কংগ্রেস এবং এ রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী। মোটামুটি 1,20,00,000 রোহিঙ্গা দিয়ে শুরু হয়েছিল, এখনো 1.2 রোহিঙ্গাও খুঁজে পাওয়া যায়নি। এই যে এসআইআর হয়েছে, বিজেপি নেতারা ছেড়ে দিন, নির্বাচন কমিশন এখনো দেখাতে পারেনি যে কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড হয়েছে। অথচ বাংলার 10.5 কোটি মানুষের মধ্যে প্রায় 7.5 কোটি মানুষকেই লাইনে দাঁড় করানো হয়েছে। এই প্রীতম যেরকম বিজেপির যুব নেতা, পলেন আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি, তার নাম এসআইআর থেকে বাদ, তাহলে পলেন কি রোহিঙ্গা? আমি জানতে ইচ্ছে করছিল। দ্বিতীয় কথা, দেখুন, যখন এই 58 লাখ নাম প্রথম বাদ গেল, বিশ্বদা বারবার আলোচনা হচ্ছে সেটা নিয়ে,
কারুর খুব একটা বলার নেই, কারণ ডেড ভোটার বাদ যাবে, এটা স্বাভাবিক। ডুপ্লিকেট, শিফটেড, ট্রান্সফার বাদ যাবে, এটাও স্বাভাবিক। যদিও কিছু জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছিল সেই প্রসঙ্গটা বাদ দিলে, যখন সেই প্রসেসে হলো না, অর্থাৎ যে টার্গেট নিয়ে মুসলমানদের বাদ দিতে হবে বলে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এই ন্যারেটিভটা স্যাটিসফাইড হলো না, তখন এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং এই যে বললেন যে মুখ্যমন্ত্রী এই সেই হেনা তেনা, মুখ্যমন্ত্রী যদি আদালতে সওয়াল না করতেন, যে 60 লাখ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ দেওয়া হয়েছিল, তার মধ্যে 27 লাখ বাদ গেছেন, 33 লাখ উঠেছেন কম বেশি। এই 33 লাখও বাদ চলে যেতেন, কারণ পুরো পাওয়ারটাই দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের মাইক্রো অবজারভারদের হাতে। এবং সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট মাইক্রো অবজারভারদের হাত থেকে পাওয়ারটা নিল কেন? কারণ সুপ্রিম কোর্টও বিশ্বাস করলো যে এই মাইক্রো অবজারভাররা আসলে ভোট ডিলিট করার জন্য রয়েছে, এবং পাওয়ার তুলে নিল জুডিশিয়াল অফিসারদের হাতে। আমি যা শেষ করব, তোমার মনে থাকবে বিশ্বত, এখন ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাচ্ছে, কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করলো যদি নাম ওঠে, তাহলে সে ভোটে কাস্ট করতে পারবে না, ভোট কাস্ট করতে পারবে। অর্থাৎ 27 লক্ষ মানুষের মধ্যে যদি অধিকাংশের নাম উঠেও যায়, তাহলে এই মানুষদের বাদ দিয়ে ইলেকশন প্রসেস হলে সেটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হবে। মাথায় রাখতে হবে, ফারাক্কার ক্যান্ডিডেট, কংগ্রেসের ক্যান্ডিডেট, সে প্রথম অ্যাপিল করলো, সাথে সাথে টিএস শিবগানামের স্পেশাল বেঞ্চ বসানো হলো, ডকুমেন্ট দেখে পত্রপাঠ বলে দেওয়া হলো সেদিনকে রাতেই সাপ্লিমেন্টারি লিস্টে নাম তুলতে হবে। অর্থাৎ অ্যাপিল করছে, দেখা যাচ্ছে সমস্ত বৈধ ডকুমেন্ট, শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে, মহিলা হওয়ার অপরাধে এই মানুষগুলোর নাম বাদ দেওয়া হলো। আমি চন্দনের কাছে আসবো। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেসের, এই যে ভারতীয় সংবিধানের 326 ধারা অনুযায়ী ভোট হলো নাগরিকের অধিকার, এটা কারো দয়া বা কারো দাক্ষিণ্য নয়। এই অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই দায়িত্ব কি কমিশন ঠিকঠাকভাবে পালন করতে পারলো বলে মনে হয় তোমার? বিশ্বদা, একেবারে শুরুতে বলি, যদি ব্যর্থতার নিকেশকে সামনে রাখা হয় বা তাকে ডেসক্রাইব করা হয় ব্যর্থতার মাত্রায়, তাহলে নির্বাচন কমিশন হচ্ছে সব থেকে বড় ব্যর্থ একটি ইনস্টিটিউশন। এবং আমাদের ভাবতে যথেষ্ট ব্যথিত হতে হয় যে নির্বাচন কমিশনের বিভিন্ন রিসার্জেন্স হয়েছে। আমরা টিএন সেশনের মতো মানুষকে দেখেছি, কংগ্রেস সরকার থাকাকালীন অনেক ক্ষেত্রে তাদের সাথে ওপিনিয়ন আমাদের মেলেনি, কিন্তু এত নির্লজ্জভাবে একটা ইনস্টিটিউশন, স্বয়ংক্রিয় ইনস্টিটিউশন, তারা নিজেকে আত্মসমর্পণ করবে এটা আমরা ভাবতে পারিনি। বা আজকের শুধু কথা নয়, একেবারে মহারাষ্ট্রের নির্বাচনের পরে হরিয়ানার পরে দিল্লি, আমরা বারবার ডকুমেন্টেশন করে প্রমাণ করেছি, আমাদের নেতা রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে আমরা প্রমাণ করেছি যে কোথায় কোথায় ব্যর্থতা, যেগুলো এরা এসআইআর করার আগে নিজেকে মুক্ত করতে পারতেন। কিন্তু একটা নির্লজ্জতা কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য প্রথমত বলি, ইলেকশন কমিশনকে আমি এখানে ফিগার আউট করছি না, তার কারণ এই মুহূর্তে তারা সঁপে দিয়েছেন দায়িত্ব ইনসিডেন্টালি, ঘটনাচক্রে, সুপ্রিম কোর্টের হাতে। এটাই তো প্রথম ব্যর্থতা। দ্বিতীয় প্রশ্নটা এখানে, যে আজকে যে প্রসঙ্গটা আসছে, যে মানুষগুলো আমরা বুঝি 326 ধারার বাইরে, সে তো পাবলিক পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট। অ্যাট দি সেম টাইম যদি আমি আসি ফান্ডামেন্টাল রাইটেও যদি আসি, 21 রাইট টু ইলেক্ট, রাইট টু বি ইলেক্টেড। আমার প্রশ্নটা হচ্ছে যে যারা নির্বাচনে, আমার কংগ্রেস প্রার্থী একটা স্পেশাল নোটিফিকেশন ছিল, আমি বলতে চাইছি নির্বাচনে যারা ভোট দেবেন তারা জানেন না আদৌ ভোট দিতে পারবেন। আমি বলতে চাইছি সেটা, ভোট দিতে পারবেন কি পারবেন না তার ডেডলাইন, সিজ লাইন করতে পারেননি। এটা একটা বড় ব্যর্থতা। এখনো পর্যন্ত মানুষ জানে না আদৌ যারা এখন নতুনভাবে ট্রিব্যুনালে যাদের হিয়ারিং হবে তারা ভোট দিতে পারবেন কিনা, ইলেকটোরাল রোল, তার সিজিং ডেটটা কি হবে, কেউ জানে না। সুতরাং একটা হযবরল অবস্থা তৈরি করছেন এবং তার মাঝখানে একটা নির্বাচন করতে চাইছেন। আমরা একটা কথা বলে শেষ করি বিশ্বদা, একটাও ভ্যালিড ভোটার, কনস্টিটিউশনাল রাইট, একটাও ভ্যালিড ভোটারকে বাইরে রেখে একটা গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। আর আই ক্যান চ্যালেঞ্জ, এখানে বহু মানুষ থাকবেন যারা ভ্যালিড, তারা হয়তো ভোট দিতে পারবেন, আমি জানি না পরবর্তী নির্বাচনে, কিন্তু রাইট টু বি ইলেক্টেড, এটা তো আরো বেশি ভায়োলেশন হচ্ছে। নমিনেশন ডেট শেষ হয়ে গেল, অথচ আমি যদি ইভেন একজন নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে চাই, তাহলেও আমি দাঁড়াতে পারবো না। ইট ইজ আ ভায়োলেশন। এই ভায়োলেশনকে স্বীকার করতে হবে, ব্যর্থতাকে স্বীকার করতে হবে। ভোট দিতে পারবেন কি পারবেন না, এটা সব থেকে বড় প্রশ্ন। আমি শিবাজী প্রতিম বসুর কাছে আসবো, যে 13 তারিখে কোর্টে একটা ডেট আছে, সুপ্রিম কোর্টে একটা ডেট আছে, কিন্তু বৈধ ভোটারদের নাম তোলার এখন একটাই উপায়, ট্রাইব্যুনাল। আপনার কি মনে হয় এই বিধানসভা নির্বাচনে তারা কেউ ভোট দিতে পারবে? আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, আমার যে গাড়ির চালক, সে ধর্মে মুসলমান,
সে আজকেই ফিরেছে পশ্চিম মেদিনীপুর থেকে, দীর্ঘ লাইন আগের দিন দিয়েছিল রাত্রির জেগে, এবং সে বলল, তাদের বলা হলো হ্যাঁ তোমরা নাম উঠে যাবে, নাম আলটিমেটলি উঠবে কিন্তু ভোটটা দিতে মানে এই ভোটের পরে, অর্থাৎ কিনা সে দাঁড়িয়েছিল, আমি একদম এতে ঘাটালে, সেখান থেকে তাকে বলে দেওয়া হলো, তার মতো অনেক লোককে। এখন আমরা যে কথা দিয়ে তুমি শুরু করেছিলেন, শঙ্খ ঘোষের একটা কথা বলতে হয়, লাইনেই তো আছি বাবা, তো লাইনে তো দাঁড়িয়েই আছি, নানা সময় লাইনে আমরা দাঁড়িয়েছি, বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়াচ্ছি, কিন্তু এই রকম লাইনে আমরা জানি 500 টাকা যখন অচল হয়ে গেল, 1000 টাকা অচল হলো, সেগুলো আলটিমেটলি সেখানেও লোকেরা কষ্ট পেয়েছে সারা ভারতে, কিন্তু আলটিমেটলি কোথাও একটা সেই টাকাগুলো আবার ফেরত এসছে, কারণ কোনো টাকা গেইন করা যায়নি, এটাও আমরা দেখেছি এত কাণ্ডের পরে। এখানে এই যে এত এর পরে এবং এই প্রবল লড়াই যেটা সুপ্রিম কোর্টে হয়েছে, সব জায়গায় হয়েছে, ফর্ম 6 নিয়ে হয়েছে, যেটা ইলেকশন কমিশনের মধ্যে গোছা গোছা ফর্ম 6 পাওয়া গেছে, এগুলো হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখো যে ধরনের বাইরে থেকে লোক আসছে, বাইরে থেকে মানে যারা বাইরে কাজ করতে গেছেন, তারা অত্যন্ত দরিদ্র মানুষ, এবং এমনকি তাদের মধ্যে প্রচুর হিন্দুও আছে। অ্যালং দ্য লাইন আমি দেখেছি অনেক হিন্দুরা রয়েছে। এই যে কিভাবে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, না এটাকে একটা, যাকে আমি বলবো একটা লজিক্যাল একটা ডিসক্রিমিনেশন, ইললজিক্যাল ডিসক্রিমিনেশন, এই জায়গাতে করে আজকে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, তাদের বলে দেওয়া হয়েছে কালকে যে নাম উঠবে, নাম তোমাদের উঠবে ভোটে দিতে কিন্তু পারবে না। ভোটের পরে।